আমি খাটের কোনায় দাঁড়িয়ে 2 হাত ভাঁজ করে কটমট দৃষ্টিতে আদ্রিতের দিকে তাকিয়ে আছি। আর সে মহাশয় মাথা নিচু করে চুপ করে বসে আছে। ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছেন। আল্লাহ, খুব অবাক হচ্ছি, এভাবে কাটা জায়গায় স্যাভলন লাগাচ্ছে আর উনি চুপচাপ বসে আছেন। ব্যথায় চিল্লানো তো দূরে থাক, হাতটাও নাড়াননি। এত শক্ত মানুষও হয়? বুঝেছি, উনি বোঝাতে চাইছেন যে ব্যথা বলতে ওনার কিছুই নেই। কিন্তু উনি যে হৃদয়ের ব্যথায় এসব করেছেন তা বুঝতে আমার একটুও সময় লাগেনি। যেসব মানুষরা নিজেদের শক্ত কঠোর বোঝাতে চায়, দেখতে গেলে তারা মনের দিক থেকে অনেক নরম হয়। একটু কষ্ট পেলেই তা তাদের হৃদয়ে গিয়ে আঘাত করে। তাদের মনকে ভাঙতে বা ব্যথা দিতে বেশি কষ্ট করা লাগে না, কিন্তু তারা যে ব্যথা প্রকাশই করে না, তাই তো মানুষ ভাবে তারা কষ্ট পায়নি আর বারবার তাদের আঘাত করতেই থাকে। আবার আদ্রিতের দিকে তাকালাম, সে মুখ নিচু করেই বসে আছেন। তখন রক্তমাখা হাত দেখে অনেক ঘাবড়ে যাই। দৌড়ে গিয়ে দেখি আদ্রিত খাটের সাথে হেলান দিয়ে বসে আছেন, সামনে ভাঙা কাচের ছড়াছড়ি। সেই কাজগুলির কোনো এক টুকরে কেটে গিয়েছে আদ্রিতের বাঁ হাতের তালু, আর সেই কাটা স্থানেই হলো রক্তের উৎস। আমি আদ্রিত বলে চিল্লিয়ে উঠি। আদ্রিত আমার দিকে তাকিয়ে চমকে ওঠেন, আর আমি তার অবস্থা দেখে পুরাই থমকে যাই, পুরাই কাবির সিং। পরনে সাদা শার্ট, তাও স্যারাবেড়া হয়ে আছে শার্টটা, তাতে রক্ত মাখা আর কালো প্যান্ট। আল্লাহ গো আল্লাহ, আমার জন্য কেউ নিজের এমন অবস্থা করেছেন ভাবতেই কেমন যেন লাগছে। আমি জলদি করে আদ্রিতকে ধরে ওঠাতে লাগলাম। আদ্রিত এই অবস্থাতেও জিজ্ঞেস করছে, জান্নাত, আপনি কি আমায় মাফ করেছেন নাকি শেষবারের মতো দেখা করতে এসেছেন? আমার মন চাচ্ছে বলি আপনার উগান্ডার ফ্লাইটে উঠিয়ে দিতে এসেছি। নাম্বার 1 গর্ধব। এরই মধ্যে ময়নাখালা দৌড়ে আসেন। আমি ওনায় বলি ডক্টরকে ফোন দিতে। আপনার বাসা ঘুরে দেখতে এসেছি। এখন মুখ বন্ধ করে বসে থাকবেন? হাত কতখানি কেটে গিয়েছে? বাচ্চা নাকি আপনি? পাগল হয়ে গিয়েছেন? আমি ওনাকে উঠিয়ে খাটে বসিয়ে ওনার কাটা হাতটা নিজের হাতের মুঠো নিয়ে কথাগুলো বলি। আমার জন্য উনি এমনটা করেছেন, সব অপরাধ আমার। মনে হচ্ছে উনি একবার বলেছিলেন আমি নাকি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবি, কিন্তু উনি ভুল ছিলেন। আমি যদি বিবেক খাটিয়ে শান্ত মনে ঘটনাকে বোঝার চেষ্টা করতাম তাহলে এমন কোনো কিছুই হতো না। আদ্রিত যে ঠিক তা আগেই বুঝতে পারতাম। আদ্রিতকে মাফ করে দিয়েছি। তার স্ত্রী হয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তার প্রিয়তমা, তার ভালোবাসার মানুষ হয়েই থাকতে চাই। তাকে এগুলোই বলতে এসেছিলাম। আমি বাবুকে আর জিনিস নিয়ে আসিনি, কারণ তার একটু হলেও শাস্তি পাওনা আছে। আর এই জন্য ভেবেছিলাম এসে একটু রেগে থাকার নাটক করে তাকে চমকে দেব, কিন্তু এসে তো আমি নিজেই চমকে গিয়েছি। সে অলরেডি নিজেকে সহ আমাকে শাস্তি দিয়েই বসে আছে। এই লোকটাকে বুদ্ধিমান ভাবার মতো ভুল করলাম কিভাবে? যে জেনে শুনে অন্যের জন্য নিজের ক্ষতি করে, তার চেয়ে বোকা প্রাণী দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না। অন্যের জন্য নিজেকে কষ্ট না দিয়ে সমস্যার সমাধান খুঁজে বুদ্ধিমানের কাজ। আরে ভাই, আমি রাগ করেছি বলে কি গিয়ে আমাকে সব বুঝিয়ে বলা যেত না? আমি না হয় চিল্লাতাম, না হয় 1-2 ঘা দিতাম, তা এমন ডাইনোসের মতো লোকের তাতে এক চুলও নড়ত না। হঠাৎ করে ডাক্তারের কণ্ঠ শুনে আমি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথাগুলো ভাবা বন্ধ করে ডাক্তার কাকে কি বলেছেন এটা বোঝার চেষ্টা করি। ডাক্তার আসলে আমাকেই ডাকছিলেন। মিসেস আজাদ খান? অপ্রস্তুতভাবে উত্তর দিলাম। জি ডক্টর। মিস্টার আদ্রিতের ক্ষতটা মোটামুটি তেমন গভীর নয়। বেশি ব্যথা করলে পেনকিলার দিয়ে দেবেন, আর খেয়াল রাখবেন যেন কয়দিন এই হাতের উপর প্রেশার না পড়ে, বলে ডাক্তার চলে গেলেন। ময়নাখালা গেলেন ডাক্তারের পিছু পিছু। আমি এবার গিয়ে আদ্রিতের সামনে বসে তার ডান গালের নিচের ডান হাতটা রাখলাম। আদ্রিত মুখটা তুলে সামনের দিকে তাকালেন। তার চোখ দুটো ছলছল করছে। আমার বুকের মধ্যে কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল। অনেক কেঁদেছেন তিনি। আমি কিছু বলার আগে আদ্রিত আমায় অনেক জোরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে কেঁদে দিলেন। আমি পুরাই নিস্তব্ধ তাকে এভাবে কান্না করতে দেখি। কতটা কষ্ট দিয়েছি আমি তাকে, নইলে আদ্রিত কখন এভাবে কাঁদেন? নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আদ্রিত আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, প্লিজ জান্নাত, প্লিজ আমাকে মাফ করে দাও, আমায় ছেড়ে যেও না। একবার তোমায় হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম, এবার হারালে মরেই যাব। যা করেছি সবই তোমার জন্য করেছি। ওনার প্রতিটি কথা তীরের ন্যায় আমার বুকে এসে লাগলো। কান্নাটাও বাচ্চাদের ন্যায়, আর অনুরোধটাও বাচ্চাদের ন্যায়। এই প্রথম আদ্রিত আমায় তুমি করে বললেন। এবার ওনাকে আরও বেশি করে নিজের কেউ বলে মনে হলো। আমিও ওনার শক্ত করে জড়িয়ে ধরি, তার সাথে তাল মিলিয়ে চোখের পানি ঝরাতে থাকি, কিন্তু শব্দ করে কাঁদতে পারি না। ছেড়ে গেলে কি আর এখানে আসতাম? ফিরে আসবো বলেই তো আসলাম। আর আমি তো অভিমান করেছি, রাগ করেছি নাকি যে মাপ করতে বলছেন? উনি এবার আমায় ছেড়ে চোখ মুখ মুছে বললেন, তুমি সত্যি বলছো নাকি আমি অসুস্থ বলে এসব বলছো? আর তুমি কাঁদছো কেন? কাঁদছি না, চোখের টাঙ্কি লিক হয়ে গিয়েছে। আর কে বলল আপনি অসুস্থ? নিজে নিজে কেটেছেন হাত,
যদি ভুলবশত হাত কাটতেন তাহলে না হয় বুঝতাম। সত্যি বলছো তো? এখন কি লিখে সই করে দেব? এসব রাখেন, আগে বলেন নিজেকে কবির সিং বানিয়ে রেখেছেন কেন? তোমায় হারিয়ে প্লিজ আর কখনো একা ফেলে চলে যেও না, ভুলেও ছেড়ে যাব না। এখন এসব কান্নাকাটি বাদ দেন। জানেন রিদিতা চলে যাচ্ছে? জানি। বাট তুমি এটা জানো রায়হান এখন নিঃস্ব? তোমায় দেওয়া কষ্টের শাস্তি সে পাচ্ছে আজকে। জানি না, জানতে চাইও না, রায়হানকে আর মনে করতে চাই না। ঠিক আছে, বাবু কোথায় আর তোমার জিনিসও বা কোথায়? এখন কি বলি, মনে মনে বললাম। লালা আপুর কাছে রেখে এসেছি আর জিনিস আনিনি। এমা কেন? আমি এমা না, আমি জান্নাত। আর আমি ভেবেছিলাম আপনার সাথে রেগে থাকার নাটক করব, তাই আর কি। তুমিও না। এখন বসো, আমি রেডি হয়ে আসি। বাবুকে আর জিনিস আনতে হবে এমা। আপনার তো আজই তো বাথরুমে দৌড় দিলেন। কত সহজেই না সব রাগ অভিমান শেষ হয়ে গেল। একটু বুঝতে সব কতই না সহজ। একটু পর আদ্রিত আসলেন। হলুদ শার্টটা মার্শাল্লাহ লাগছে তাকে, তাকে দেখেই যাচ্ছি। আমার লজ্জা লাগছে না, চাইলে আরও কিছুক্ষণ দেখতে পারো। আমি গিয়ে বাহুতে মেরে বললাম, পচা। আউচ, হাত ভেঙে গেল রে আমার। এইভাবে কেউ কাউরে মারে? আশ্চর্য, একটু আগেই তো দেবদাস হয়ে বসেছিলেন, এখন এত লাফানি আসছে কোত্থেকে? কারণ তখন আমার পারু রাগ করেছিল, আর এখন তার রাগ ভেঙে গিয়েছে তো তাই। আমায় যে পারু বললেন, পারুকে কিন্তু দেবদাস পাননি, সে কিন্তু অন্য কারো স্ত্রী ছিল। যদি তাই হয়, আমায় যে দেবদাস বললে সবশেষে কিন্তু দেবদাস মারা গিয়েছিল। আদ্রিত প্লিজ, কি বলছেন? মরতে তো সবাইকেই হবে জান্নাত, এটা বাস্তব। এখন প্লিজ এসব কথা বাদ দেন, আমার ভালো লাগছে না। আপনি আদ্রিত, আমি জান্নাত। হ্যাঁ, তুমি আদ্রিত, আমি জান্নাত। কি? আরে মানে আমি আদ্রিত, তুমি জান্নাত। আপনাকে সব সময় গম্ভীর সিরিয়াস মানুষ ভাবতাম। আমি সবার কাছেই গম্ভীর, শুধু প্রিয় মানুষগুলো ছাড়া। এখন চলো, জাহান তার বাবাইয়ের অপেক্ষা করছে। চলেন। আমি আর আদ্রিত লালে আপুর বাড়ির গেটে দাঁড়িয়ে। সব কিছু এলোমেলো লণ্ডভণ্ড হয়ে আছে। সোফার কুশনগুলো এখানে সেখানে পড়ে আছে। পুরো ঘরে কাদামাটি মাখা জুতোর ছাপ, কোথাও কোথাও লাল লাল ছাপ। বাড়ির মধ্যে ঢুকিয়ে আমি আর আদ্রিত এই অবস্থা দেখে থেমে গেলাম। দুইজন দুজনের দিকে তাকিয়ে পড়লাম। এসব কিভাবে হলো? তারপর আদ্রিত আর কিছুই না বলে উপরের দিকে দৌড় দেয়। আমিও যাই তার পিছন পিছন। উপরে উঠে আমি তো আকাশ থেকে পড়ি। আদ্রিতেরও সেই একই অবস্থা। আমার রুমের অবস্থাটা জঘন্য। মনে হচ্ছে কয়েক দফা লোকজন এসে কিছু খুঁজেছে। মেঝেতে রক্ত আর রক্ত। আমি আর আদ্রিত রুমে ঢুকিয়ে দেখি লালে আপু মাটিতে পড়ে আছে। তার পেটে কেউ ছুরি মেরেছে। আপু গঙ্গাচ্ছে। জাহান কোথাও নেই। আমি হাও মাও করে গিয়ে আপুর পাশে হাঁটু গেড়ে বসে পড়ি। আদ্রিত জলদি অ্যাম্বুলেন্সকে ফোন দেয়। আপু, জাহান কোথায়? আপু কিছু বলছেন, কিন্তু বুঝতে পারছি না। খুব করে বোঝার চেষ্টা করছি, তাও বুঝতে পারছি না। আদ্রিত এবার এসে আমার পাশে বসে আপুর মুখের কাছে কানটা নিয়ে আমার দিকে তাকিয়ে ভয়মাখা কণ্ঠে বলে, রায়হান? কি? আদ্রিত আমার মেয়ে? রায়হান নিয়ে গিয়েছে আমার জাহানকে। জান্নাত, তুমি শান্ত হও, আমি দেখছি। দেখছি মানে? আদ্রিত, আপুর এই অবস্থা, আমার মেয়েটা। আদ্রিত, আমার মেয়েকে রায়হান কিছু করে ফেললে? আপুর পাশে বসে অনবরত কাঁদছি আর কথাগুলো বলছি। আপুর গায়ের রক্ত আমার জামায়, হাতে আর চোখ মোছার কারণবশত মুখেও লেগে গিয়েছে। আদ্রিতের অবস্থা বেসামাল। সে নিজেই বুঝছে না সে এখন কি করবে। একদিকে বাবুকে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে আপু, আর একদিকে আমি। আমি তো পাগল, প্রায় কেঁদেই যাচ্ছি। বাবুকে নিয়ে গেলে এমন কিছুই হতো না। আমার জন্যই এত কিছু হচ্ছে। আমি যদি এত কিছু না করতাম, একবারে আদ্রিতকে বুঝতাম, সবার কথা একবার শুনতাম, তাহলে কি কিছু হতো? আমার বাচ্চাটাকে না কিছু করে ফেলে রায়হান। এরই মধ্যে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স। আপুকে নিয়ে যায় হসপিটালের বয়রা অ্যাম্বুলেন্সে ওঠাতে লাগে। আমাকে আদ্রিতা হাত ধরে ওঠায়। তার অবস্থাও যে ভালো তা কিন্তু নয়। তার মনের অবস্থা করুণ, কিন্তু বাইরে থেকে সে নিজেকে শক্ত রেখেছে। আমি হাসপাতালে বসে কেঁদেই যাচ্ছি। আদ্রিত তার দ্বারা যতটুকু সম্ভব তিনি তাই করছেন। পুলিশকেও জানিয়ে দিয়েছেন। তারা রায়হানকে খুঁজছেন। তিনিও তার লোকজন লাগিয়ে দিয়েছেন। কি দিয়ে কি করছেন তার খবর আমার নেই। আমি শুধু আমার মেয়েকে চাই, আর কিছু চাই না। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমার আর এই দুনিয়াতে থেকে কি হবে? আদ্রিত বসে বসে আমার সান্ত্বনা দিচ্ছেন। আপুর অপারেশন চলছে। ডাক্তার জানিয়েছেন ক্ষত বেশ খানিক গভীর, আর রক্তও বেশ ঝরে গিয়েছে। আমি আর আদ্রিত ওটির সামনে বসে আছি। আমার মাথায় শুধু বাবুর চিন্তা ঘুরছে। আমি ভুলভাল আওড়াচ্ছি আর আদ্রিতকে বারবার বলছি জাহানকে এনে দিতে।
আজিত বারবার প্রতিবার উত্তরে বলেই যাচ্ছে জাহানের কিছু হবে না, রায়হান তার কিছু করতে পারবে না। কিন্তু মায়ের মন মানে এত সহজে? জাহানকে আমার কোলে না এনে দেওয়া পর্যন্ত আমি তো শান্ত হতে পারবো না। ভয়টা তো যত সময় অতিবাহিত হচ্ছে ততই বেড়ে চলেছে। এরই মধ্যে শুনি হসপিটাল জুড়ে চিল্লাচিল্লি। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আদিত্যেরও নেই। কিন্তু আমরা যেখানে বসে আছি তার পাশে এসে দুজন বলাবলি করছিলেন মেয়েটার বয়স বেশি নয়, 27 কি 28 হবে। এই অকালে প্রাণ হারালো। হ্যাঁ, শুনলাম মার্ডার নাকি, ইচ্ছা করে নাকি গাড়ি মেয়েটার উপর দিয়ে চালিয়ে দিয়েছে। মেয়েটার মা কাঁদছিল, বলছিল আজকে রাতেই নাকি মেয়েটার বাইরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট অত জানি না বাপু, কিন্তু শুনলাম মেয়ে নাকি মেলা বড় অফিসে কাজ করত, মেলা বড়লোক মানুষ, ওই যে কি সিআই কোম্পানি সেখানে। কথাগুলো আমি বা আদ্রিত কেউ এতক্ষণ তেমন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম না। কিন্তু এবার আদ্রিতের টনক নড়ল কোম্পানির নাম শুনে। কারণ এই কোম্পানিতে তো রিদিতা কাজ করে। 27 থেকে 28 বছর কোম্পানির বস, রাতের ফ্লাইট, তথ্যগুলো কোথাও না কোথাও রিদিতার সাথেই মিল খায়। তাহলে কি রিদিতা? না না, কি করে সম্ভব? আদিত্য সে মেয়ের লাশ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কিভাবে যাবে আমাকে এই অবস্থায় একা ফেলে? তিনি তাদের মধ্যে একজন মহিলাকে আমার সাথে থাকতে বলে ও পাশটায় গেলেন। আমি আদ্রিতের উঠে যাওয়া দেখে বেশ অবাক হয়েছি, তাই আর 7-5 না ভেবে উঠে আদ্রিতের পেছন পেছন যেতে লাগলাম। আদ্রিত সেখানে গিয়ে দেখলো লাশটার উপর সাদা চাদর বিছানো। সে চাদর জুড়ে ছাপ ছাপ রক্ত। মুখ যে স্থানে সেই স্থানে রক্তের পরিমাণ তুলনামূলক বেশি। আদ্রিত পাশে তাকিয়ে দেখে রিদিতার আম্মু বসে কেঁদেই যাচ্ছে। আদ্রিতের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা রিদিতা। আদ্রিত জলদি গিয়ে রিদিতার আম্মুকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু একটা জিনিস ভাবাই, তাকে কে করলো রিদিতার খুন? আমি গিয়ে আদ্রিতের সামনে দাঁড়িয়ে বলি, আদ্রিত। আদ্রিত মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, জান্নাত, আপনাকে না ওইখানে বসতে বললাম? ইনি কে আদ্রিত? আর ইনার হয়েছেই বা কি? জান্নাত, তুমি শান্ত হও, তুমি গিয়ে বসো। আদ্রিত আমায় বলেন কোনো খারাপ কিছু হয়নি তো? আর আদ্রিত, বাবুর ব্যাপারেও কি কিছু জানেননি? জান্নাত, এমন কিছুই না, আপনি এখন ঠিক নেই, আপনাকে আমি সব পরে বলছি। না আদ্রিত, যা বলার এখন বলেন, নইলে দম বন্ধ হয়েই মরে যাব। প্লিজ বলেন, হয়েছেটা কি? জান্নাত, রিদিতা মারা গিয়েছে। কেউ আজকে সকালে ওর উপর দিয়ে প্রাইভেট কার চালিয়ে দিয়েছে। কিন্তু তুমি এসব নিয়ে ভেবো না। আমি রিদিতার মার্ডার হয়েছে এইটুকু শোনার পর আর কিছুই শুনতে পাচ্ছি না। 2 হাত দিয়ে মুখ চেপে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর পিছাচ্ছি। মাথায় শুধু একটাই খেয়াল ঘুরছে, রায়হান এমনটা করেনি তো? রায়হান যদি রিদিতাকে খুন করে থাকে, আমার মেয়ে ওকেও কি মেরে ফেলেছে? কিন্তু রায়হান এসব করছেই বা কেন? আদ্রিত এসে আমার বাহু ধরে ঝাঁকিয়ে বলে, জান্নাত, জান্নাত, আদ্রিত রায়হান রিদিতাকে মেরেছে। ওর জন্য লায়লা আপু ওর জন্য মৃত্যুর সাথে লড়ছে। ও আমার মেয়েকে কিছু করে ফেলে আদ্রিত, তখন কি হবে আদ্রিত? আদ্রিত আমার কথা শুনে বেশ বিস্মিত হন। এই কাজে রায়হান করতে পারে এই জিনিসটা তার মাথায় একটাবারের জন্য আসেনি। রায়হান তাহলে প্রতিশোধের জন্য সবার জানের পিছনে ছুটছে? সে সবার খুন করে তার প্রতিশোধ পূরণ করতে চায়? তার মানে সে জান্নাত আজকে ওই বাড়িতে উপস্থিত থাকলে জান্নাতকেও মেরে ফেলতো। জান্নাত যদি আজকে আদ্রিতের সাথে সকালে না দেখা করতে যেত, তাহলে তো রিদিতা বা লায়লা কারো স্থানে আজকে জান্নাত থাকতো। ভাবতে আদ্রিতের বুক কেঁপে ওঠে। আমি এক নজরে রিদিতার সাদা চাদরে ঢাকা লাশটার দিকে তাকিয়ে রয়েছি। আজ সকালে মেয়েটার সাথে কথা হলো আমার, একদম সুস্থ। আমি আমার 21 দিনের মেয়েকে রায়হান নিয়ে গিয়েছে, এই কষ্টেই মরে যাচ্ছি। আর রিদিতার মা তার 27 বছর বয়সী মেয়েকে হারিয়েছেন। তার মনের অবস্থা কতই না করুন। এরই মধ্যে শুনি ডাক্তার এসে আদ্রিতকে ডাক দিলেন। আদ্রিত আমার সামনে থেকে সরে গিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালেন। আমিও ঘুরে ডাক্তারের দিকে তাকালাম। হয়তোবা আপু এখন সুস্থ, কিন্তু ডাক্তার যা বললেন সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। লায়লা আপু ওনাকে আমাদের ছেড়ে পরপালে পাড়ি জমিয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গিয়েছেন। ভাবতে পারছি না আর কিছু। রায়হান এত নিষ্ঠুর হলো কিভাবে? কিভাবে করলো এমন কাজ? আমার শরীরটা হঠাৎ করে কেমন লাগছে। আমি আদ্রিতের দিকে তাকাতেই আস্তে আস্তে তার চেহারাটা ঝাপসা হয়ে আসলো, আর আমি সেইখানে লুটিয়ে পড়লাম। মাথায় একটা জিনিসই ঘুরছিল, আমার মেয়ের সাথে কি করেছে রায়হান? আজকে 2 দিন পার হয়ে গিয়েছে, না রায়হানের না জাহানের কারো কোনো খোঁজ পাচ্ছি না। আদিত্যের লোক আর পুলিশ পাগলের মতো খুঁজে চলেছে ওদের, কিন্তু ওরা যেন কোথাও নেই। রায়হান যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে, নইলে বিলুপ্ত হয়ে গিয়েছে। যেসব জায়গায় থাকতে পারে সেই সব জায়গাতে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পায়নি। নীরব ভাইয়াও কিছু জানেন না। আমি জীবিত লাশে পরিণত হয়েছি। 2 দিন নিজেকে রুমে বন্ধ করে রেখেছি।
কারো কোনো কথা শুনছি না। দাদিও ফিরে এসেছেন, আদিত্য গার্ডের ব্যবস্থাও করেছেন। আমার শুধু আমার মেয়ের চিন্তা। আমার খাওয়া ঘুম কিছু নেই, তাই বেশ দুর্বল হয়ে উঠেছি। কিন্তু সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি নিজের রুমে বিছানার উপর বসে বসে কাঁদছি। কান্না ছাড়া আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার কিছু করার নেই। এরই মধ্যে দেখি আদিত্য আসলেন, তার হাতে খাবারের প্লেট। আমি তাকে দেখে মুখ নামিয়ে অন্যদিকে ঘুরে তাকাই। পুলিশ তো চেষ্টা করছে জান্নাত, আর তুমি না খেয়ে থাকলে কি বাবুকে পেয়ে যাবে? চেষ্টা করে পুরো 2 দিনেও খুঁজে পেল না জাহানকে। কি এমন চেষ্টা করছে তারা? তুমি দেখেছো তাদের কোনো কাজ করতে? কিচ্ছু করছে না তারা। তুমি আমাকেও খুঁজতে যেতে দিচ্ছ না। যেসব জায়গায় রায়হানে থাকার সম্ভাবনা আছে সব জায়গায় খুঁজেছে রায়হানকে। তোমাদের বাড়ি, রিদিতার বাড়ি, সব জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। আর তোমায় যেতে দিতে বলছো রায়হান তোমায় সবার আগে মারতে চায়। আর তুমি অনেক অসুস্থ। আমি আদ্রিতের কথাগুলো শুনতে শুনতেই আমার মাথায় একটা কিছু আসলো। আমি রায়হানের দিকে তাকিয়ে বললাম, একটা জায়গা আছে যেখানে আপনি বা পুলিশ কেউ খোঁজ নেননি, সেখানে থাকার সম্ভাবনা আছে। কোথায়? এর মধ্যে একজন সার্ভেন্ট এসে গেট নক করেন। আদিত্য তাকে ভিতরে আসতে বলেন। তার হাতে অনেক বড় একটা বক্স, লাল পেপারে মোড়ানো। দেখিয়ে কেমন ছ্যাদ করে ওঠে মনটা। আদিত্য সেটা বাইরে নিয়ে রাখতে বললেও আমার জোরাজুরিতে আমার সামনে বক্সটা খুলতে শুরু করলো। বক্সটা খোলার সাথে সাথে বক্সের মধ্যে তাকাতেই আদ্রিত উঠে দাঁড়িয়ে 2 কদম পিছিয়ে যান। আর আমি জাহান বলে চিল্লিয়ে উঠি। একটা রক্তাক্ত পুতুল। জাহানকে শেষবার যে পোশাকে মুড়িয়ে রেখেছিলাম সেই পোশাকে মুড়িয়ে কেউ পাঠিয়েছি। পুতুলটার গায়ে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। ক্ষত বিক্ষত, খুবই নৃশংসভাবে পুতুলটাকে আঘাত করা হয়েছে। পুতুলটার চারিদিকেও রক্ত আর রক্ত। বুকের মধ্যে ভয়টা আরও তীব্র হয়ে উঠল। বুকটা বারে বার কেঁপে উঠে জাহানের মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই এইভাবে পুতুল পাঠিয়ে কি বোঝাতে চায় রায়হান? তার মানে কি রায়হান আমার মেয়েকে? আমি এবার সেই বক্সটা ছুঁড়ে ফেলে দিই। বক্সটা নিচে উল্টে পড়তেই তার চারিপাশ রক্তে ছিটকে পড়ে। এবার আমি আরও জোরে চিল্লায় কাঁদতে থাকি। আদিত্য জলদি এসে উঠে আমার সামনে দাঁড়ান। আমার চোখ এখনও সেই পুতুলের উপরে আছে। আমি আদিত্য আমার সামনে আসতেই সেই পুতুলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলি, আমার মেয়ে। আদিত্য আমার 2 গালে হাত রেখে আমার সামনে বসেন। জান্নাত, ওটা শুধু পুতুল, পুতুল ছাড়া কিছু না, বুঝেছ? কিছু হয়নি জাহানের। আদ্রিতের কথা শুনতে পেয়েও শুনতে চাচ্ছে না। আমি আমার আঙ্গুল দিয়ে সেই দিকে ইশারা করলাম। আদ্রিত সার্ভেন্টকে বলল জলদি সেটা নিয়ে যেতে। সার্ভেন্ট জলদি করে সেটা সরিয়ে ফেলল। আমি এখনও সেই দিকেই চেয়ে। আমি যেন এক মুহূর্তে সব ভুলে গিয়েছি। আদ্রিত আমায় অনবরত ডেকেই যাচ্ছে। তুমি বলছিলে জান্নাত একটা জায়গায় খোঁজ করা হয়নি, কোন জায়গা সেটা জান্নাত? আমি এখনও মূর্তির ন্যায় বসে আছি। মেঝের রক্ত যদি আমার মেয়ের হয় তখন? আদ্রিত এবার জোরে চিল্লিয়ে বলে ওঠেন, জান্নাত প্লিজ কথা বলেন। আমি আদ্রিতের কথা শুনে কেঁপে উঠে ফ্যাল করে তার দিকে তাকিয়ে পড়ি। আমার এখন কথা বলার শক্তি নেই, তাও খুব কষ্টে বলি। আমাদের বিয়ের পর প্রথম যেথায় ঠাঁই পাই সেইখানে। কোথায় সে জায়গা? ঠিকানা কি? সেখানে রায়হান বিয়ের আগে থেকেই থাকতো। জায়গাটা শহর থেকে একটু সাইডে, বস্তি টাইপ। আপনি আগে বলবেন না জান্নাত? এইসব জায়গাতেই তো কিডন্যাপাররা যেয়ে থাকে। আপনি আমাকে সব ডিটেলস দেন, জলদি বলেন। আদ্রিত আমার থেকে সব ডিটেলস নিয়ে পুলিশকে তখনই সব ইনফরমেশন দিয়ে দেয়। এবার রুম থেকে বের হতে লাগলেই আমি বলি, আদ্রিত আপনি পুলিশের সাথে যাবেন না। পুলিশ তাদের মতো পৌঁছে যাবে, আমি আমার মতো পৌঁছে যাব। কিন্তু পুলিশ যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। চিন্তা করো না, কিছু হবে না। আমার জীবনকে বাঁচানোর জন্য যদি আমি একটু রিস্ক কাঁধে না তুলে নেই, অন্যরা আর কী করবে? বলে উনি চলে গেলেন। আমি ওনার কথাগুলো ভাবতে লাগলাম। জাহানের জন্য না নিজের কিছু করে ফেলেন। উঠে দাঁড়াতে লাগলাম, বাট পারলাম না। শরীরটা বেশ দুর্বল। জাহানের সাথে সাথে আদ্রিতকে হারানোর ভয়ও আমাকে গ্রাস করতে লাগলো। আদ্রিত নিজের গান নিয়ে বাড়ি থেকে বের হতেই গার্ডদের হেড প্রান্ত তার দিকে এগিয়ে আসে তার সাথে যাওয়ার জন্য। কিন্তু আদ্রিত তাকে সোজা কথাই না বলে দেয়। তাকে বলে সে যেন সর্বক্ষণ বাড়ির চারদিকে নজর রাখে, কেউ যেন কোনোভাবে এই বাড়িতে না আসতে পারে। আর জান্নাত আর তার দাদির খেয়াল রাখতে। তাদের সিকিউরিটি আর রেসপন্সিবিলিটি তার হাতে। প্রান্ত তার উত্তরে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে জানি। জীবনের থেকেও আমার রেসপন্সিবিলিটি আমার কাছে বেশি দামি। আদ্রিত মুচকি হাসি দিয়ে চলে আসে। জান্নাত যেইখানে বলেছে সেই দিকে আদ্রিত গাড়ি ছোটাচ্ছে।
এখন সময়টা বিকেলের শেষ ভাগ। নীল আকাশের মাঝে সাদা মেঘগুলোর মাঝে আগুনের ন্যায় জ্বলজ্বল করতে থাকা সূর্যে ডুবে যাওয়ার সময় আস্তে আস্তে এগিয়ে আসছে। কে বা জানে এই সূর্যের সাথে আদ্রিতার জীবনের সূর্যটাও চিরকালের জন্য ডুবতে চলেছে নাকি? আদৌ তার কাল সকালে সূর্যোদয় দেখা হয়ে উঠবে? সূর্য নির্দিষ্ট পথে পশ্চিম আকাশে পৌঁছে অস্ত যাওয়ার অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সূর্যের অস্ত যাওয়ার সাথে সমাপ্তি ঘটবে দিনের। ঘনে আসবে আধার, সন্ধ্যা নেমে আসবে। লাল আভাময় আকাশের নিচ দিয়ে গাড়ি চালিয়ে আদ্রিত গন্তব্যের দিকে এগোচ্ছেন। জান্নাতের বলা ঠিকানায় পৌঁছে আদ্রিত দেখে স্থানটা বেশ নির্জন। আশেপাশে পুরনো 2-4টা বাড়ি। জান্নাত ঠিকই বলেছে, আগে মেবি এটা কোনো বস্তিই ছিল, কিন্তু এখন এখানে একজন মানুষও আছে বলে মনে হয় না। জান্নাত বলেছিল একতলা বাসা, দরজায় 113 লেখা। বাসা খুঁজতে আদ্রিতের বেশি সময় লাগলো না। বাসার গেট ভিতর থেকে বন্ধ। রায়হানের বুদ্ধি দেখে আদ্রিতের বেশ হাসি পাচ্ছে। আদ্রিতের সাথে পাঙ্গা নিয়ে আদ্রিতের মেয়েকে চুরি করে এই বাসায় এনে রেখেছে, কিন্তু দরজা তো ভাঙা যাবে না। রায়হান বুঝে পালিয়ে গেলে আর পুলিশেরও তো কোনো খোঁজ নেই। আদ্রিত ফোন বের করে ফোন দেয় তাদের। এর মধ্যে ভেতর থেকে ভেসে আসে ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আওয়াজ শুনতে আদ্রিত কিছুটা হলেও এই ভেবে শান্তি পায় যে জাহান একদম ঠিক আছে, তার কিছু হয়নি। কিন্তু পুলিশ এখনও পৌঁছাচ্ছে না। বাসাটা যেহেতু একতলা, সেহেতু জানলা দিয়েও যাওয়া যাবে। আদিত্য সাইডে গিয়ে দেখে জানলা খোলা, কিন্তু জানালায় গ্রিল। কিন্তু তখনই আদিত্যের মনে হয় যে যদি গ্রিল থাকবে তাহলে রায়হান আর বের হতে পারবে না। আদিত্য এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বেশ অবাক হয়, ভিতরে কেউ নেই। রায়হান বাচ্চাকে একা রেখে চলে গিয়েছে। তার মানে রায়হান পালিয়েছে। আদিত্য যেদিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে সেই দিকে পা বাড়ায়। গিয়ে দেখে বাচ্চাটা খাটের উপর শোয়ানো, দুই ধারে বালিশ। বাচ্চাটা অনবরত কেঁদেই যাচ্ছে। আদিত্য জাহানকে কোলে তুলে নেয়, একদম জান্নাতের মতোই সুন্দর। এইটুকু বাচ্চাকে রায়হান এভাবে একা রেখে গিয়েছে। ওকে পাইটে যে কি করবে আদৃত। কিন্তু কথা হলো, রায়হান জানলো কি করে আদৃত আসছে? তাহলে কি সে আদৃতের উপর নজর রাখে? আর রায়হান কি এত বোকা যে বাবুকে না নিয়ে পালাবে? ওর মাথায় চলছেটা কি? রিমি আমার হাতের স্যালাইনটা খুলে দিয়ে আমার পাশে বসলো। আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলাম, তাই স্যালাইন দেওয়া লেগেছে। বাইরে যাওয়া বারণ, তাই প্রান্ত ভাইয়া রিমিকে বাসায় নিয়ে এসেছেন। প্রান্ত ভাইয়া অনেক ভালো, তাকে তো গার্ড মনে হয় না, নিজের বড় ভাই মনে হয়। টেনশনে এখন আমার আর বাড়ি থাকতেই মন চাইছে না। আদিত্য গিয়েছে সেই সন্ধ্যার আগে, এখন রাত 10টা। আসার নামে কোনো খোঁজ নেই। বারে বার ফোন দিয়ে যাচ্ছি, দাদিও দিয়ে যাচ্ছেন। প্রান্ত ভাইয়াকেও বলেছি, ভাইয়া বলেছেন দেখবেন। রিমি এখন জোর করে আমায় স্যুপ খাওয়াচ্ছে। এখন আগের মতো আর দুর্বল লাগছে না, তাও কেমন যেন লাগছে। হঠাৎ করে শুনলাম কলিং বেল। আদিত্য এসে গিয়েছে জাহানকে নিয়ে। জলদি করে খাট থেকে নেমে দ্রুত পায়ে নিচের দিকে দৌড়াচ্ছি। আমি নিচে নামতে নামতেই দাদি এসে গেট খুলে দিলেন, কিন্তু গেট খুলতেই আমার পা থেমে গেল। এক এক করে 4জন পুলিশ অফিসার ডাইনিংয়ে প্রবেশ, কিন্তু আর কেউ আসলো না তাদের পর। তাহলে আদ্রিত আর জাহান কই? পুলিশ অফিসারের মধ্যে একজন এসে দাদুর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মিসেস আজাদ খান? আদ্রিতের দাদাভাইয়ের নাম ছিল আজাদ খান। জি অফিসার, বলুন, আমি মিসেস আজাদ খান। আর মিসেস আদ্রিত আজাদ খান? আমি এগিয়ে গিয়ে বলি উঠি, জি অফিসার বলুন, আমরা সবাই এখানে। দেখেন, আজকে বিকেলে মিস্টার আদ্রিত খান একটা বাড়ির ঠিকানা দিয়ে জানান যে সেইখানে মিস্টার রায়হান ফেরদৌসকে পাওয়া যাবে। আমরা ওনার তথ্য অনুযায়ী সেখানে যাই, কিন্তু তিনি আমাদের বেশ খানিকটা আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তাকে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু করেননি। আমার মনে হয় উনি ঠিক ছিলেন। ওইখানে জাহান ছিল, আর আমি আর তাদেরকে কিছু বলতে না দিয়ে বলে উঠলাম, তার মানে আমার মেয়েকে পাওয়া গিয়েছে অফিসার। কই ও আর আদ্রিত কোথায়? তাদের তো আপনাদের সাথেই থাকার কথা ছিল। ওরা ঠিক আছে তো? মিসেস আদ্রিত খান, প্লিজ আপনি শান্ত হন। আগে পুরো কথা শুনেন। মিস্টার খান আমাদের জন্য অপেক্ষা না করে চলে গিয়েছিলেন, আর আমরা যখন সেখানে পৌঁছাই মিস্টার খানের লোকেশন ট্রেস করে দেখি পুরো বাড়ি ফাঁকা, আর মিস্টার খানের ফোন এক রুমের ফ্লোরে পড়ে। আর সে বাড়িতে বাচ্চাদেরও জিনিস ছিল। তাই আমরা বুঝে নিয়েছি যে তাহলে আদ্রিত আর জাহান কোথায় অফিসার? তাদের খোঁজা হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? প্রথমে জাহান আর এখন আদ্রিত। বারে বার বলেছিলাম আদ্রিতকে একা না যেতে, কিন্তু ও শোনেনি। ও বলেছিল কিছু হবে না। তাহলে কোথায় ও আর আমার মেয়ে? চোখ থেকে পানি অনবরত গড়িয়ে চলেছে। এত ধাক্কা সামলানো আর সম্ভব না। রিমি আর দাদি আমায় সামলাচ্ছে। পুলিশরা চলে গেলেন। আমি আর কোনো কুল কিনারা না পেয়ে বললাম যে আমি এবার যাব আমার মেয়ে আর আমার স্বামীকে খুঁজতে। তুই কই খুঁজবি ওদের? আর এখন তো জাহান যেখানেই থাক, আদ্রিত আছে ওর সাথে। তুই আর ভয় পাস না, কেউ কিছু করতে পারবে না ওদের। হ্যাঁ আপু, ওদের কেউ কিছু করতে পারবে না। তুমি রুমে চলো। দাদি আর রিমি এসে আমায় রুমে বসায়।
আমার পাশে বসে আমার সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর দাদি যায় ঘুমাতে আর একজন গার্ডকে বলা হয় রিমিকে বাড়ি পৌঁছে দিতে। আমি রুমে বসে আছি। এখন আর না কেঁদে ভাবছি আর কোথায় রাখতে পারে তাদের, আর এমন কোন জায়গা আছে, এমন কোনো জায়গা যেটা কল্পনাতেও আনতে পারবে না, কারণ রায়হান অনেক চালাক। এসব ভাবতে ভাবতেই ইলেকট্রিসিটি চলে যায়। আমি হকচকিয়ে উঠি। হঠাৎ করে গেট খোলার শব্দে সামনে তাকিয়ে দেখি একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারের জন্য সে কে বুঝতে পারছি না। সেই ব্যক্তি আমি কিছু বলা বা করার আগেই জলদি এসে আমার মুখে রুমাল ঠেসে ধরে। ঘুটঘুটে অন্ধকার ঘরে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আদৃত। তার মাথাটা নিচের দিকে নোয়ানো। তার এখন জ্ঞান নেই বললেই চলে। তার সামনে পায়ের উপর পা তুলে রিভলভার হাতে নিয়ে ভিলেনি হাসি দিয়ে তার মুখে পানি মারতে বলল রায়হান। পানি মারা মাত্র আদৃত চমকে ওঠে। আদৃত এবার আস্তে আস্তে স্বাভাবিক হলো। তার সামনে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে রায়হান। চোখে তার নিজের জন্য রাগ, ঘৃণা আর মৃত্যু নেশা স্পষ্ট। রায়হান এবার নীরবতা ভেঙে বলে, সো মিস্টার আদৃত আজাদ খান, শেষমেশ আমাদের দেখা হয়েই গেল। আমার মেয়ে কই রায়হান? হুঙ্কার দিয়ে বলে ওঠে আদৃত। কুল ডাউন আদৃত। জাহান সেইখানে যেখানে ওর থাকা উচিত, আর ওর বাবা ওকে ভালোই রেখেছে। ওর বাবা তুই? এই কথা বলতে তোর মুখে আটকায় না তাহলে? এতদিন কই ছিলি? তখন কি তোর সন্তানের কথা মনে পড়ে নাই? হ্যাঁ, তাই নাকি? লিসেন, ও আমার মেয়ে আর ও আমার কাছেই থাকবে। তোকে আর তোর স্ত্রীকে খুন করে আমি আমার মেয়েকে একা মানুষ করব। আমার জান্নাতের দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ তুলে নেব আমি। আমার জান্নাতকে কিছু করার চিন্তা মাথায়ও আনবি না। আমার লোকেরা জান্নাতকে নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে, তারপরেই সেটা দেখা যাবে। মানে আদৃত, তুমি এত বুদ্ধিমান হয়েও এটা কিভাবে ভুলে গেলে যে নিজের শত্রুকে কখনো ছোট বা বোকা ভাবা ঠিক নয়? ওই বাড়িতে কি হয়েছিল মনে আছে? কতই না খুশি হয়েছিলে জাহানকে পেয়ে। ভেবেছিলে রায়হান ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু না আদৃত, তোমায় ওইখানে আনার জন্য এমনটা করেছিলাম, কারণ তোমায় কিডন্যাপ করা সম্ভব হচ্ছিল না। সবসময় বাড়িতেই থাকতে, আর তুমি বাসায় থাকতে বলে জান্নাতকেও কিডন্যাপ করতে পারছিলাম না। মানে তুমি যেটা আন্দাজ করেছো সেটাই। তুমি এতদিন আমার লোকেদের মাঝেই ছিলে। একবারও ভেবে দেখলে কিভাবে আমি ঠিক টাইমে সে বাসায় পৌঁছালাম? কারণ আমার লোকজন সর্বদা তোমাদের উপর নজর রাখত, আর আমি জানতাম জান্নাত ওই জায়গার কথা ঠিকই তোমায় বলবে। তোর লোক কারা? রায়হান, তোর লোক যতই চালাক হোক আমার সিকিউরিটি ভেঙে কখনোই জান্নাতকে আনতে পারবে না। আর তুইও মরবি, পুলিশ খুব শীঘ্রই। এইটুকু বলার সাথে সাথে রায়হান অট্ট হাসিতে ভেঙে পড়ে। তারপর চেয়ার থেকে উঠে আদৃতের থুতনিতে বন্দুক ধরে বলে, আমি গভীর জলের মাছ আদৃত, আমায় বোঝাও অত সহজ নয়। তুমি আমায় ঠিকই পথে নামিয়েছিলে, কিন্তু হৃদিতাকে তো আর নামাওনি। সে ছিল কোটিপতি, তার যা ছিল সব কিন্তু আমার। তাই টাকার জোরে আর বুদ্ধির জোরে তোমার থেকে অনেক এগিয়ে। কিন্তু তোদের তো ডিভোর্স হয়ে গিয়েছিল। রায়হান শয়তানি হাসি হেসে আদৃতের দিকে তাকিয়ে বলে, আদৃত, কতবার বলবো যে আমাকে তুমি এত বোকা ভেবো না? রিদিতা ডিভোর্স পেপার ভেবে প্রপার্টি পেপারে সাইন করেছিল, যেখানে লেখা ছিল তার মৃত্যুর পর তার সব সম্পত্তি আমার। এর জন্য তুই রিদিতাকে মেরেছিস? অবভিয়াসলি ব্রো। অসভ্য বেয়াদব, লজ্জা করলো না কয়েকটা টাকার জন্য একটা জীবন নিয়ে নিতে? তোরও লজ্জা করলো না আমাকে কীভাবে শেষ করে দিতে? তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর থেকে সব কেড়ে নেব। ভুলে যাস না, সময় কখনো বেইমানি করে না, এক এক করে ঠিক সবার পাশে দাঁড়ায়। কাল তোর সাথে ছিল আর আজ আমার সাথে। আজই তো কিছু বলতে যাবে তখনই দেখে জান্নাতের চোখ মুখ বেঁধে একজন নিয়ে আসছে। সে আর কেউ নন, যে অফিসার জাহানকে খুঁজছিল সেই হলো রায়হানের লোক, বিশ্বাসঘাতক। আদৃত তো পারলে এই অফিসারকে, এই জন্য পুলিশরা সফল হয়নি। আমাকে সে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলিয়ে দেয়। আদৃত চিল্লিয়ে বলে ওঠে, জান্নাত তুমি ঠিক আছো তো? সেই লোক এসে আমার চোখ মুখ খুলে দেয়। আমি আদৃতের দিকে তাকিয়ে বলি, আদৃত। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পারলাম না, পড়ে গেলাম। রায়হান এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো জান? আমি ছলছল ঘৃণা মিশ্রিত নয়নে তার দিকে তাকিয়ে বললাম, আমার মেয়ে কোথায়? আমার না, আমাদের বলো। যদিও কিছুক্ষণ পর তুমি মারা গেলে মেয়েটা তখন আমার একার। তোর শত্রুতা আমার সাথে, যা ইচ্ছা হয় আমার সাথে কর, প্লিজ জান্নাতকে যেতে দে। নাটকের শুটিং চলে এখানে নাকি সিনেমার? ভালোই তো ডায়লগ ঝাড়তে পারিস, মরার পর একসাথে নাটক করিস। এরপর রায়হান এসে আবার সামনে দাঁড়িয়ে বন্দুকটা শক্ত করে আমার মাথায় চেপে ধরে। আমি মাথা নিচু করে আছি। তার কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার মানুষ আমি নই। মনে মনে আল্লাহকে ডাকছি, উনি জন্ম মৃত্যুর মালিক। যদি রাখে আল্লাহ, মারে কে?
আল্লাহ আমাকে বাঁচাবেন, আর নইলে মৃত্যু আমার ভাগে আজকেই লেখা। আমি আদ্রিতের দিকে ছলছল নয়নে তাকালাম। বাধা অবস্থাতে সে ছটফট করছে। যদি কোনোভাবে ছাড়া পেয়ে আমাকে বাঁচাতে পারেন। ইস, সেদিন যদি বাবার কথাটা শুনতাম, বাবা মার জন্য হলেও এই মানুষটাকে বিয়ে করতে রাজি হয়ে যেতাম, তাহলে এমন কিছু হতো না। আমার জীবনের গল্পটা অন্যরকম হতো। রায়হান আমার মাথায় আরও জোরে বন্দুক ঠেসে ধরে বলে, মরেই তো যাবে, তা না হয় আমিও মায়া দেখাই। তা তোমার প্রাণের স্বামী যখন কিছু ডায়লগ ছাড়লো, আমিও দিই কিছু ডায়লগ। তো মিসেস আদ্রিত আজাদ খান, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? প্লিজ আমার মেয়েকে মেরো না, পারলে ওকে কোনো অনাথ আশ্রমে ছেড়ে দিও। জান্নাত, তুমি ভুলভাল বকছো কেন? এ রায়হান কিছু করতে পারবে না তোমার। আমি আদ্রিতের কথা শুনেও তাকে কিছু বললাম না। আমি খুব ভালো করেই জানি রায়হান এক কথার মানুষ, যে তার রাগ উঠে গেলে যে মনে আছে তাই করে। শেষ ইচ্ছা এটাই, মেয়ে শুধু তোমার না আমারও। বাবা আমি ওর, ওকে নিজেই মানুষ করব, নিশ্চিন্তে মরো। এতটাও পাষণ্ড নই। হাসালে তুমি, কেমন খুব ভালো করেই চিনেছি। বাদ দাও, শুধু একটাই অনুরোধ তোমার কাছে আমার। অনুরোধ নাকি শেষ ইচ্ছা? সবটাই। আমরা যদি মরে যাই তাহলে আমার মেয়েকে কোনো অনাথ আশ্রমে রেখে এসো। আমার মেয়ে তোমার কাছে থাকলে আমি মরেও শান্তি পাবো না। রায়হান আমার মাথা ধরা বন্দুকটা হালকা করে ধরে নরম সুরে বলে উঠল, মানেটা সহজ। আমি জীবনের যে ভুলের মাসুল হিসেবে নিজের জীবন দিচ্ছি, তেমন কোনো ভুলই যেন আমার মেয়ে না করে। সেই দিন যদি বাবার কথাটা রাখতাম তাহলে আজ এত কিছুই হতো না, এত পস্তাতে হতো না আমায়। রায়হান, তোমায় ভালোবাসার জন্য নিজের জীবন, নিজের মেয়ে, নিজের স্বামী সবাইকে হারাতে হতো না রায়হান। জানো, এই 9 মাসে শুধু এটাই মনে হয়েছে, ইস, সেই দিন যদি সেই বাসটাতেই না উঠতাম, যদি তোমার সাথে দেখাই না হতো, যদি তোমায় ভালোই না বাসতাম, তাহলে কি খুব খারাপ হয়ে যেত? যদি তোমার জায়গায় সেদিন আদৃত থাকতো, প্রথম ভালোবাসার মানুষটা যদি আদৃত হতো, তাহলে আমার জন্য আদৃতকে মরতে হতো না। ক্ষমা করে দিও আদৃত। শেষের কথাগুলো বলতে গিয়ে আমি জোরে কেঁদে দিই, আর চোখ খুলে তাকাই না। নেই সেই শক্তি আমার। আদৃতের আর্তনাদ শুনতে পাচ্ছি আমি, সবটার জন্য আমি দায়ী। রায়হান আবার আমার মাথায় বন্দুক ধরে। আমি একটা হালকা হাসি দিয়ে বলি, ভালোবাসি আদৃত। আদৃত আস্তে আস্তে চোখ জোড়াদায় খুলল। তার চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অতীতের স্মৃতিচারণ করছিল সে। আজকে তার বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। আজ যে জাহানের 5ম জন্মদিন। আদৃত আকাশের দিকে চেয়ে আছে। আজ আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে জান্নাত। তোমায় বড় মিস করছি। তুমি থাকলে সব অন্যরকম হতো। এখন তুমি ব্যস্ত থাকতে মেয়েকে সাজাতে। এখন তুমি নেই, তোমার উপস্থিতি আমাকেই তো পূরণ করতে হবে। আদৃত এসে জাহানের রুমে ঢুকিয়ে দেখে সে সুন্দর মতো সাজানো হয়েছে, আর সে চুপ করে বসে আছে। তার মনটা যে খারাপ দেখেই বোঝা যাচ্ছে। তাকে মাশাআল্লাহ লাগছে, একদম তার মায়ের মতো। আদৃত্য হালকা কাশি দিয়ে রুমে ঢুকে। জাহান তার বাবাকে দেখে তার 2 হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। আমার মাটার মন খারাপ কেন? কই বাবা, মন খারাপ না তো। মায়ের কথা খুব মনে পড়ছে না আজকে? জাহান আর কিছু না বলেই কান্না শুরু করে দেয়। আদৃত জাহানকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। আমি গেটে দাঁড়িয়ে সব দেখছি। এতই যখন মনে পড়ে তাহলে জোর করে পাঠানোর কি দরকার ছিল? আমার কণ্ঠ শুনে আদৃত আর জাহান পেছনে ঘুরে তাকায়। দুজনে যেন ভূত দেখে ফেলেছে এমন অবস্থা। আদৃত তো স্ট্যাচু। জাহান দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমার না ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল? তাহলে? আমি মুচকে হেসে বললাম, বাপ বেটি মিলে আমাকে নিজের মেয়ের জন্মদিনের আয়োজন না করতে দিয়ে জোর করে থাইল্যান্ড পাঠালে বেস্ট ডিজাইনারের পুরস্কার নিতে। তাই আমি একটু মজা করলাম। তুমিও না জানো কত মিস করেছি তোমায়। জান এখন মোটামুটি ভালোই কথা বলতে জানে, যেন পাক্কা বুড়ি। আমি আর কিছু না বলে আয়নার সামনে থেকে কাজলটা নিয়ে মেয়ের কানের নিচে দিয়ে দিই, যেন মেয়ের নজর না লাগে। নিজের রুমের দিকে যায় রেডি হতে। মেয়ের জন্মদিন বলে কথা। সেদিন রায়হান কিভাবে রিভলভারটা মাথা থেকে নামিয়ে নেয়, বেশ অবাক হই তার কাজে আমি। তখনই শুনি মেয়ে কাঁদছে। আমি হাত মরাতে থাকি, তখনই কেউ এসে আমার হাত খুলে দেয়। উঠে দাঁড়িয়ে দেখি প্রান্ত ভাইয়া। আমি চমকে বলে উঠি, ভাইয়া আপনি? কি ভেবেছিলে বোন বিপদে আর ভাই আসবে না? যখন তোমার রুমের দিকে এই লোক যায় তখনই সব জেনে যাই আমি। বাট একে ফলো করি। এখানেই ছিলাম সঠিক সময়ের অপেক্ষায়। এই অসভ্য তোমায় গুলি করার আগেই আমার হাতে মরতো। তুমি যাও জাহানের কাছে। আমি গিয়ে জাহানকে কোলে নিয়ে সামলাতে থাকি। আদৃতের হাতও খুলে দেয় প্রান্ত ভাইয়া। আমি রাহেনার দিকে তাকিয়ে দেখি সে গান হাতে নিচে তাকিয়ে। সে সেই অবস্থাতেই বলে, পাগল হয়ে গিয়েছিলাম আমি জান। ওই রিদিতার
অন্ধপ্রেমে আমাদের গল্পটাকেই ভুলে গিয়েছিলাম, সব ভুলে গিয়েছিলাম। অর্থ সম্পত্তির লোভে আমার জীবন নামক তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, বাসা থেকে বের করে দিয়েছিলাম। আজ খুন করতে যাচ্ছিলাম তোমায়। সত্যি বললে কেন যেন সেই দিন বাসে তোমায় দেখলাম, তোমাকে শেষ করে দিলাম আমি। কাঁদছে আর বলছি, আর আমি চুপ করে অবাক হয়ে শুনছি। তুমি চিন্তা করো না জান্নাত, এই শাস্তি পাবই, দেবই নিজেকে শাস্তি। আদ্রিতের দিকে তাকিয়ে বলে, খেয়াল রেখো আমার কলিজাটার আর আমার জানটার। রায়হানার এক মুহূর্ত নষ্ট না করে রিভলভার দিয়ে নিজেই নিজেকে শ্যুট করে দেয়। আমি নির্বাকের মতো পিছিয়ে যাই। আদ্রিত এসে আমায় ধরেন। তারপর নিজেকে সেই দিন বিছানায় পেয়েছিলাম। হঠাৎ করে ঘাড়ে কারো স্পর্শ অনুভব করি। আদ্রিত এসেছে। গোলাপি শাড়িতে। আজও তোমায় আগের মতোই লাগে। আচ্ছা আদ্রিত, আমার মেয়ের ভাগ্যটা কি আমার মতো এত ভালো হবে? আমার এমন প্রশ্নে আদ্রিত ফ্যালফ্যাল করে তাকিয়ে পড়ে। আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তুমি ঠিক আছো তো জান্নাত? জানি না, আদ্রিত খুব ভয় হচ্ছে। আমার মেয়েও কি আমার মতো সুখী হবে? হবে না কেন জান্নাত? সবই তো ভাগ্যের খেলা। ভাগ্যে যতটুকু সুখ থাকে সবটুকুই আদায় হয়ে যায়। আমার ভাগ্যে সুখটা তুলনামূলক বেশি, তাই তো তোমায় পেয়েছি। পেয়েছি তো আমিও তোমাকে। জানো জান্নাত, ভাগ্য জিনিসটা বড়ই অদ্ভুত। কার ভাগ্য যে কখন কী মোড় নেয় কেউ জানে না। কখনো ভালো তো কখনো খারাপ। কে জানতো যে তুমি ছিলে এই ভাগ্যে লেখা? আজও তোমায় অনেক ভালোবাসি। আমি যে সবসময় শুধু তোমায় ভালোবাসি। যেদিন তোমায় আমার করে পাই সেই দিনই বুঝি যে সবারটা ভাগ্য হলেও আমারটা সৌভাগ্য।